আমন্ত্রণ বিজনেস টুডেতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্টুডিও। কোটা সংস্কার আন্দোলনের সময় হামলায় শিক্ষার্থী সহ ৬ জন নিহতের প্রতিবাদে সারা দেশে গায়েবানা জানাজা এবং কফিন মিছিল করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। সারা দেশে এই কর্মসূচি ঘোষণা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর চাংখারপোল থেকে জড়ো হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে জড়ো হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর রাজু ভাস্কর্যের পাদদেশে যাবেন তারা। একই সময়ে শাহবাগেও গায়েবানা জানাজা করবে ছাত্রলীগ। দুপক্ষের মাঝখানে মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ, বিজিবি, র্যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলায় জেলায় গায়েবানা জানাজা এবং কফিন মিছিল পালনের আহ্বান করে। এর আগে দিনভর সংঘর্ষ এবং প্রাণহানির পর মঙ্গলবার রাত 9:45টার দিকে কোনো কর্মসূচি ঘোষণা না করেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে চলে যান কোটা বিরোধী আন্দোলনকারীরা। রাতে তারা জানিয়েছে যে জানাজা কর্মসূচির কথা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ঢাকা কলেজের সামনে নিহত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সবুজ আলীর জানাজা কিছুক্ষণের মধ্যেই রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে সেখানে জড়ো হয়েছেন ইতিমধ্যে ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে মঙ্গলবার সবুজ ছাত্রলীগের কর্মী ছিলেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেখানে তিনি বলেছেন যে সন্ত্রাসীদের হাতে খুন ঢাকা কলেজ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী মোহাম্মদ সবুজ আলী। বিএনপির পূর্ব ঘোষিত গায়েবানা জানাজা ঘিরে বায়তুল মোকাররম উত্তর গেটে কাউকে জড়ো হতে দিচ্ছে না পুলিশ। বিএনপি কর্মী সন্দেহ হলেই আটক করা হচ্ছে তাদের। বেলা 1টা পর্যন্ত অন্তত 15 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ পুলিশ সংঘর্ষে নিহতদের স্মরণে আজ ঢাকা শহর সারা দেশে বাদজোহর গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এই কর্মসূচিতে যোগ দিতে বেলা 12টার পর থেকে বায়তুল মোকাররম সহ আশেপাশের এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। পুলিশ তাদের কোথাও দাঁড়াতে দিচ্ছে না, সন্দেহ হলেই আটক করা হচ্ছে। কয়েক দফা বিএনপি কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে পুলিশ। গায়েবানা জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতা এবং যুগপথ কর্মসূচিতে থাকা দলগুলোর নেতাদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। বিএনপির এই কর্মসূচি ঘিরে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 2 দফা জরুরি সিন্ডিকেট বৈঠক শেষে এই তথ্য জানানো হয়েছে। বেলা 11:15টার দিকে উপাচার্যের বাসভবনের 2য় দফায় বৈঠকে বসেন সিন্ডিকেট সদস্যরা। প্রায় 2 ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষে জানানো হয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। সিন্ডিকেট সভায় আহত শিক্ষক শিক্ষার্থীদের চিকিৎসা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের আহ্বান জানানো হয়। এই সময় আরও জানানো হয় যে বিশ্ববিদ্যালয় হল খোলার পরে কোনো বহিরাগত এবং অছাত্র থাকতে পারবে না। মেধার ভিত্তিতে হলের সিট বন্টন করা হবে। এর আগে সকাল 10:15টার দিকে রেজিস্ট্রার ভবনে বৈঠকে বসেন সিন্ডিকেট সদস্যরা। সেখানে প্রায় ঘণ্টাখানেক মিটিং করলেও কোনো ঘোষণা দেওয়া হয়নি। বৈঠক শেষে পুলিশ এবং বিজেপির পাহারায় রেজিস্ট্রার ভবন থেকে উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন তারা। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর মাঝেই হল ছাড়েন কিছু সংখ্যক শিক্ষার্থী। তাদের অনেকেই বলেন পরিবারের উৎকণ্ঠার কারণে তারা হল ছাড়তে বাধ্য হচ্ছেন। কেউ কেউ চাপা আতঙ্কের কারণেও হল ছাড়ছেন। তবে আজই হয়তো বাড়ি ফিরতে পারবেন না, বাধ্য হয়েই থাকতে হবে রাজধানীর বসবাসরত আত্মীয় স্বজনদের বাসায়। হলে থাকলে সমস্যা ছিল না, কিন্তু বাড়ির মানুষের জন্য যেতে হচ্ছে। হলের পরিস্থিতি এখন শান্ত। গত রাতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মীদের বের করে দিয়েছে হল থেকে। নেত্রীদের বের করে দেওয়া হয়েছে, কারণ ওরা তো এখন আর চুপ করে বসে থাকবে না, সবাই একটু ভালো করে যায়। আমরা দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসি, আমাদের নিরাপত্তার কথা ভেবে তারা চিন্তিত হচ্ছে। মিটিং হবে স্যারদের, তখন হল অফ হয়ে যাবে আর কি। এজন্য আগে থেকেই শুরুতেই চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি।
দর্শক, ওই সবুজের জানাজায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি শুনবো তার বক্তব্যটি। 2000-এর অধিক ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়েছে। এই স্বাধীনতা বিরোধী এজেন্টদের হাতে ছাত্রদল এবং শিবির কেডারদের সশস্ত্র তাণ্ডবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রুমগুলোতে, ছাত্রলীগের নেতাকর্মীদের রুমগুলোতে কি রকম তাণ্ডব চালানো হয়েছে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের কাছে সেটি উন্মোচিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষার স্বার্থে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছে, বাংলাদেশের ছাত্রলীগ ফুঁসে উঠেছে। আমরা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে চাই, আমাদের ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। অনতিবিলম্বে বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই স্বাধীনতা বিরোধী রাজাকারদের এজেন্টদের বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা চিরতরে নির্বাসনে পাঠাবো। এবং যারা আক্রমণ চালিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ যেমন রাজনৈতিকভাবে জবাব দেবে, একই সঙ্গে আইনগতভাবে প্রত্যেকটি ক্ষেত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তার মাগফিরাত কামনা করে, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সবুজ আলী জানাজায় এই মুহূর্তে কথা বলছিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। আমরা শুনছিলাম তার বক্তব্যটি। এদিকে আজও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বন্ধ ঘোষণার আগে ভিসি চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় এলাকাতে। দুপুরের আগে টিএসসিতে জড়ো হতে চায় শিক্ষার্থীরা, সেখানে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এরপরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় ভিসির বাসভবনের সামনে, সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করছে তারা। এর আগে গভীর রাতে যাদের হল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছিল, তারা লাঠিসোঁটা নিয়ে আবারও হলে ঢোকার চেষ্টা করেন। স্যার এএফ রহমান হলের সামনে 3টি ফটকে ভাঙচুর করা হয়, চলে ইট পাটকেল নিক্ষেপ। সব মিলিয়ে ক্যাম্পাসে 14টি হল থেকে কিছুক্ষণ পরপরই এমন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। একই সময় নীলক্ষেত মোড়, মল চত্বর এবং সূর্য সেন হলের সামনে ভাঙচুর করে 2টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় এবং হল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান তাদের। পুলিশ, বিজেপি আর র্যাব ঘিরে রেখেছে উপাচার্যের বাসভবন। আন্দোলনরতরা জানিয়েছে যে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিকেল 3টায় ক্যাম্পাস কায়াবালে জানাজা এবং কফিন মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হুবহু যে জানাজা আমরা করি না, ওই জানাজার মতো। দর্শক, আমরা ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সবুজ আলীর জানাজা সরাসরি দেখছি শাহবাগ থেকে। জানাজা শুরু হচ্ছে, জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم صل على محمد وعلى آل محمد দোয়া হবে আমরা সবাইরা আমরা দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির ঘোষণা অনুযায়ী কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। হল ছাড়ছেন শিক্ষার্থীরা। সিন্ডিকেট সভার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রীদের সন্ধ্যা 6টার মধ্যে, ছাত্রদের রাত 10টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় জরুরি সিন্ডিকেট সভা বসে। তাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে হল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন অনেকে। সকাল থেকেই খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বল্প সংখ্যক শিক্ষার্থী হল ছাড়েন। সিন্ডিকেট সভার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে হল ত্যাগের। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধের পর অনেক শিক্ষার্থী হল ছেড়েছেন। বন্ধ হয়ে গেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিশেষায়িত সব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। সবার তো আর বাইরে থাকার মতো জায়গাও নেই। এখন এই যে হঠাৎ করে যদি হল ছাড়ার নির্দেশ দেয়, তো এটা তো আমাদের জন্য খুবই সমস্যার একটা ব্যাপার। অধিকার আদায় না করে সেটাকে বন্ধ করে দেওয়া, এটা তো কোনো সমাধান না। কোনো একটা সলিউশনে আসা দরকার, কোনো একটা সমাধানে আসা দরকার। দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে বিরোধীরা। ফেনীতে সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনকারীরা জড়ো হলে তাদেরকে বাধা দেওয়া হয়। কোটা সংস্কারের পক্ষে মিছিল শুরু হলে হামলা চালায় আন্দোলন বিরোধীরা। মারধর করা হয় আন্দোলনকারীদের। উত্তেজনা ছড়িয়ে পড়লে ইট পাটকেলের আঘাতে আহত হয় এক পুলিশ সদস্য সহ অন্তত 20 জন। ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা নগরীর 3টি পয়েন্টে জড়ো হয়ে মিছিল করতে চাইলে তাদেরকে বাধা দেয় আন্দোলন বিরোধীরা। বাধা উপেক্ষা করে মিছিল চালিয়ে যায় আন্দোলনকারীরা। এরপর দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে হামলাকারীরা। এ সময় দুই পক্ষ ইট পাটকেল ছুটতে থাকে। মুন্সিগঞ্জে কোটা সংস্কার এবং ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। সকালে নগরীর সুপার মার্কেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এই সময় সেখানে আন্দোলন বিরোধীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় আন্দোলনকারীদেরকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শরীয়তপুরেও কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে জাজিরায় পদ্মা সেতু জমাদ্দার মোড়ে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সেতুর টোল প্লাজার সামনে আন্দোলনের উদ্দেশ্যে শিক্ষার্থীরা জড়ো হলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় বিরোধীরা। ছড়ে ইট পাটকেল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, তাদের উপর হামলা এবং নির্যাতনের ঘটনার প্রতিবাদ হিসেবে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষকদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন যে শিক্ষার্থীদের উপর এরকম আঘাত মেনে নেওয়া যায় না। এই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যার সঠিক তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তারা। বলেছেন কোটা সংস্কার যৌক্তিক নয়। সরকারের এই বিষয়ে আলোচনা করে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে কোটা সংস্কার আন্দোলনে আটক 2 শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন নিপীড়ন বিরোধী শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা। রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে প্রথম বর্ষের 2 শিক্ষার্থী ইংরেজি বিভাগের শরীফুল ইসলাম, দর্শনের মেহেদি হাসানকে পুলিশের হাতে ধরিয়ে দেয় প্রতিপক্ষের ছাত্ররা। পরে নিপীড়ন বিরোধী শিক্ষকরা যান শাহবাগ থানায়। সেখানে চলতে থাকে বাকবিতণ্ডা। এক পর্যায়ে ওই 2 শিক্ষার্থীকে শিক্ষকের হাতে তুলে দেয় পুলিশ। তারা এই শ্রেণীভেদের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, তারা প্রত্যাঘাত করবে। আমরা মনে করি যে কোটা সংস্কার আন্দোলন সেই প্রত্যাখ্যাত
প্রত্যাখ্যানেরই এবং প্রত্যাঘাত করারই বহিঃপ্রকাশ। আরেকটা কথা মনে রাখ, দেশের সর্বত্র বৈষম্য, শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত। এ সময়ে তারা কি শব্দ বলছেন সেই সব নিয়ে আপনারা বিবৃতি দেন যারা, আপনারা যারা তাদের ভাষা বোঝেন না, আপনারা যারা তাদের পালস বোঝেন না, আপনারা তো তাদের কষ্ট বোঝেনই না। সাধারণ মানুষ যখন হাহাকার করছে, যখন প্রতিদিন প্রতি রাতে দেশ লুট হয়ে যায়, শিক্ষার্থীরা তখন কি মনে করেন? শিক্ষার্থীরা 69-এর শামসুজ্জোহাকে মনে করেন, তার চেহারা মনে আসে, আপনাদের চেহারা কেন মনে আসে না? দর্শক, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। প্রশাসক এবং কর্মীদের কলহে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা কমেছে 50% মতো। গ্রাহকদের কাছে কমছে আস্থা, অর্থপ্রাপ্তি নিয়েও তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। প্রতিষ্ঠার 10 বছরে এই প্রথম গ্রাহকের বীমা দাবি পূরণ করতে পারছে না। এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আইডিআর এর নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করা জরুরি। বন্ধ করতে হবে প্রশাসকের অর্থ ব্যয়। সোনালী লাইফ ইন্স্যুরেন্সে চলছে কর্মবিরতি, স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড। বর্তমান পরিস্থিতি জানাতে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অভিযোগ করা হয়, যৌক্তিক কারণ ছাড়াই শীর্ষস্থানীয় নির্বাহীদের বরখাস্ত করেন প্রশাসক। লাগামহীনভাবে ব্যয় বাড়ছে। কোম্পানির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত হয়ে অনৈতিকভাবে বরখাস্ত করেন। প্রশাসক নিয়োগের পর হতে তাদের পরিচিত ভেন্ডর ছাড়া অন্য সকল ভেন্ডরের ন্যায্য বিল পেন্ডিং রেখেছেন। সংকটের কারণে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি বাড়ছে, গ্রাহকদের দাবি পরিশোধও বন্ধ হয়ে গেছে। গ্রাহকরা অফিসে ধর্ণা দিয়েও পাচ্ছে না অর্থ। আমাদের এবছরের টার্গেট ছিল 1100 কোটি টাকা গ্রস প্রিমিয়ামের, সেখানে আমাদের এখন সম্ভবত 250 থেকে 300 কোটি টাকা বা 300 কোটি টাকার ব্যবসা আমরা করতে পেরেছি। তাহলে ব্যবসায়িকভাবেও আমরা সেখানে কিন্তু অলরেডি পশ্চাৎপদ একটা পজিশনে যেমন চলে গেছি। আমরা যদি বেশি টাকা নিয়েই থাকি 10 বছর 11 বছরে, আমার অভিভাবক আইডিআরে কি করেছেন, আইডিআরে আমার অডিট রিপোর্টের মধ্যে কি দেখেছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। যদি অভিযোগ উঠে থাকে 187 বা 188 কোটি টাকা, সেটার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এমন একটা অডিট ফার্ম দিয়ে হোক যারা সত্যটা বের করে আনবে। আমরাও সত্যটা জানতে চাই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলন আর শিক্ষার্থীদের হাতে নেই। মঙ্গলবারের সহিংসতার জন্য বিএনপি জামায়াত দায়ী। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে, এই কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে ছিল আলোচনা সভা। সেখানেই মন্ত্রী বলেছেন যে কোটা আন্দোলনকারীদের গায়েবানা জানাজার কর্মসূচি বিএনপি জামায়াতের সিদ্ধান্ত। কোটা আন্দোলনকারীরাও দলগুলোর হাতের পুতুলে পরিণত হয়েছে বলেছেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হাসান মাহমুদ বলেছেন এ সময় যে সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে আন্দোলন ছিনতাই হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। কোটা আন্দোলনের নেতারা বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।